নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 12 ঘন্টা ধরে চলছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ দমকল কর্মীরা। ঘটনা আগরতলা শহরতলির দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনের আবর্জনা স্তূপে। টানা 12 ঘন্টার চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হল দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত শুক্রবার ভোর 4টা নাগাদ আগরতলা শহরতলির দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনের আবর্জনা স্তূপে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। তারা এসে দেখে ডাম্পিং স্টেশনের 4 থেকে 5 কানি জমিতে আগুন বিস্তার করে আছে। সকাল 10টা পর্যন্ত দমকলের 6টি ইঞ্জিন লাগাতার জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যথারীতি দমকলের ইঞ্জিন গেলে ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে ফিরে আসার পর দুপুর 1টা নাগাদ আবারও খবর যায়। আবারও আগুন পুনরায় ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে যায় এনসিসি ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। তারা দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরবর্তী সময় স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয় দমকল কর্মীরা। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে আবর্জনা স্তূপ ঘেঁষা সারের কারখানার কর্মীদের জানিয়ে দেয় তাদের সার উৎপাদন করার পাকা ঘরের চারদিকে ফায়ার লাইন তৈরি করার জন্য, যাতে সংস্থার ভেতরে আগুন ছড়াতে না পারে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাংবাদিকরা। তাঁদের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে কোনো এক অজ্ঞাত কারণে গা ঢাকা দেয় কারখানার কর্মীরা। এদিকে এনসিসি ফায়ার স্টেশনের অফিসার প্রদীপ কুমার দাস জানায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় সারের কারখানা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা হয়তো অসাবধানতার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। বিষয়টা যদি পুলিশ তদন্ত করে তাহলে বের হয়ে আসতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত। না হলে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার কোনো কারণ নেই। কারণ যে আবর্জনা স্তূপের মধ্যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে কেউ বিড়ি বা সিগারেট জ্বালিয়ে ফেললে এই অগ্নিকাণ্ড সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা। কালকে আনুমানিক 4টা 50 নাগাদ আমাদের স্টেশনে একটা কল আসলো যে ডাম্পিং স্টেশনে একটা অগ্নিকাণ্ড। আমাদের স্টাফ যথারীতি পাঠিয়েলাম যে আসার পরে দেখলো যে এই অবস্থা, আগুন জ্বলতেছে চতুর্দিকে। তারপর পাশাপাশি আসলো কুঞ্জগঞ্জ স্টেশন এবং চৌনগর ফায়ার সার্ভিস। 3টা ফায়ার সার্ভিস কাজ করছে। এরপরে কিছুক্ষণ করে কুঞ্জগঞ্জ করে তাদের স্টেশনে গেছে। আর কুঞ্জগঞ্জ এবং এনসিসি, অর্থাৎ আমরা এনসিসি আমরা সকাল প্রায় 10টা পর্যন্ত আমরা এখানে কাজ করি। তারপর মোটামুটি আগুন সম্পূর্ণ ছোট হয়ে গেছে। তো এখন আবার তখন 1টা বাজতে 5 মিনিট বাজে গেছে, আবার বল দিচ্ছে যে আগুন জ্বলতেছে। আবার আসলাম। আচ্ছা, ক্ষতির ব্যাপারটা এখানে যারা এখানে কর্মকর্তারা আছে তারাই কইতে পারবো। এমনটা অর্থনৈতিক দিক দিয়ে এমনটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। কারণ এরা প্রত্যেক জিনিসই এখানে স্টকের ভিতরে আগুনটা লাগছে। এখানে এমন কোনো লসের কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তবে এগুলি বিশেষ করে জানতে পারবো যারা এখানে পরিচালক আছেন, যারা এখানে রক্ষণাবেক্ষণ করেন, তারাই এটা বুঝতে পারবে। কতটা জায়গা নিয়ে আগুনটা বিস্তার লাগতো? এটা তো প্রায় আগুনটার বিস্তার প্রায় 4-5 কানি জমি নিয়ে আসে এটা বিস্তারটা। আগুন তো এখনো নিয়ন্ত্রণে আনা গেছে না। আগুন নিয়ন্ত্রণে আগুন জ্বলতেছে, অর্থাৎ আগুন চতুর্দিকে গিয়ে সেটা ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, এই ধরনের কোনো ঘটনা নাই। তাহলে আগুন আমরা নিয়ন্ত্রণকেই বলতে পারি। তবে আগুন এখনও জ্বলতেছে এবং এই আগুন জ্বলতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ওইগুলি পুরা শেষ না হবে, বলতেই থাকবে। এটা কি মানে অনির্দিষ্ট সময়ের জিনিস চলতে লাগবে? হ্যাঁ, লাগতে পারে। আমি তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিছি, একটা ফায়ার লাইন করে আমাদের যে প্রতিষ্ঠানগুলি রক্ষা করার জন্য একটা ফায়ার লাইন করতে। ওই ফায়ার লাইনটা করা হলে তাহলে আগুন ওইদিকে জ্বলুক আর এদিক দিয়ে আমাদের প্রতিষ্ঠান রক্ষা করবে। এইভাবে ফায়ার সার্ভিস তো আর কন্টিনিউ স্ট্যান্ডে থাকতে পারবে না। এই জন্য আমি তাদেরকে এই উপদেশটা দিলাম এবং তারা আমার সাজেশন মতো তারা কাজ করতে শুরু করতেছে। এই কিছুক্ষণ পরেই শুরু করবে। এটা কীভাবে করা যায়? এটা চতুর্দিকে একটা ফায়ার লাইন তুলে নেয়, যে অর্থাৎ আগুনটা ওইদিকে জ্বলতে রইল, ওইদিকে যাতে আগুনটা আসতে না পারে আর কি, ওটাকে ফায়ার লাইন বলা হয়। এরপর দিয়া 1টার সময় আবার আমরা এনসিসি আবার আসতে এখন পর্যন্ত 6টি ইঞ্জিন না 4টা ইঞ্জিন। এরপরে 4টা ইঞ্জিন শুরু করে চাইবেন না। ওই পাশে এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে, ওখান থেকে একটা
পুকুর থেকে আমরা আমাদের গাড়িতে 1000 লিটার জল থাকে, তো ওই জলটার কতক্ষণ চলে। তো এই জল খালি হওয়ার পরে আমাদের ওইখানে একটা পুকুর জল পাওয়া গেছে, এখানে পাম্প ফিটিং করেছিলাম, আমরা জল আনি আর এখানে দিতে আসি আর কি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে একটা কোম্পানিও আছে, এই কোম্পানির ঘরও আছে। হ্যাঁ, ওই তারাই ওই এই প্রতিষ্ঠানকে রক্ষা করা তারাই এই কাজটাই। আচ্ছা, আগুনের সূত্রপাতটা কীভাবে হয়েছে বলে আপনার মনে হয়েছে? আগুনটা কিনা এটা বাইরের থেকে কোনো বিড়ি সিগারেট খেয়া ফেলাইছে, এই ধরনের কোনো মনে করতে এখানে তো নিগমের কর্মী ছাড়া আর অন্য কেউ থাকবেও না না কাকারই কথা। এখানে তাদের নির্দিষ্ট এরিয়াতে তারাই থাকে, কোনো একটা অসতর্কতার ধরুন এই ধরনের ঘটনা ঘটছে। তবে এই ব্যাপারটা আমার পরিষ্কার না, তবে আমার ধারণা কোনো একটা কেয়ারলেস বিড়ি সিগারেট থেকেই লাগতে পারে। আপনার কাছ থেকে কোনো ইনভেস্টিগেশনের বিষয় আছে? না, এইগুলি দেখবো সব পুলিশ, এগুলি আমরা ফায়ার, এগুলি আমরা দেখি। এই বিষয়টা নিয়ে কি আপনারা পুলিশকে জানাবেন? না, আমরা আগুন নিবানের কর্মী, আমরা আগুন নিবাবো, যা হচ্ছে আমাদের রিপোর্ট আমাদের ডিপার্টমেন্টে শুরু করুন, বাস ওইটাই আমাদের। আমরা এটা কী হয়েছে, কী আসল বিষয়, এতগুলি আমাদের দেখার দায়িত্ব আমাদের, এবং আমরা এটি দেখতেছি। যদিও আগুন এখনও আবর্জনা স্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে, এ আগুনের লেলিহান শিখা কখন নিভানো সম্ভব হবে জানা নেই। আগুনে সার উৎপাদন করার আবর্জনা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে বিরাট রহস্য লুকিয়ে থাকতে পারে বলে অনেকেরই ধারণা। কারণ আগরতলা পৌর নিগমের কাছ থেকে বড় অঙ্কের টেন্ডার পেয়ে সারের কারখানা পরিত্যক্ত আবর্জনা দিয়ে এখানে সার তৈরি করে। এর মধ্যে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ আশপাশে নেই কোনো বাড়িঘর। সুতরাং রহস্যজনক অগ্নিকাণ্ড বলা চলে। স্যান্দন টিভি। ভোট শান্তিপূর্ণ। অবাক করছে প্রিসাইডিং অফিসারের উপর মারধরের ঘটনা এবং ভোটারকে ভোটের লাইন থেকে তাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। অভিযোগের তীর রাষ্ট্রবাদী দলের জেলা সভাপতির বিরুদ্ধে, কাজল দাসের বিরুদ্ধে। ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের উত্তর হরুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 22 নং পোলিং বুথে। আহত প্রিসাইডিং অফিসারের নাম নারায়ণ চক্রবর্তী। প্রিসাইডিং অফিসারকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দিল বিজেপি জেলা সভাপতি। এ ঘটনা ভোটের দিন 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের উত্তর হরুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 22 নং পোলিং বুথে। এদিন প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে বুথ সেন্টারের ভেতর থেকে বের করে মারধর করে। ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দেয় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে। জানা যায়, স্থানীয় পিঙ্কি দাস নামে এক ভোটার অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে 22 নং পোলিং বুথ থেকে উনাকে জানিয়ে দেওয়া হয় যে তার ভোট হয়ে গেছে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। বিষয়টির খবর পেয়ে সেখানে ছুটে যান উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি কাজল দাস সহ এক গুন্ডা নেতার সাঙ্গপাঙ্গরা। অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগে প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীর গালে থাপ্পড় দেয় জেলা সভাপতি কাজল দাস। শুধু তাই নয়, একটা সময় উত্তেজিত হয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে টেনে হিঁচড়ে ভোট কেন্দ্রের বাইরে বের করা হয়। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সামনে কাজল দাস, কেশব ঘোষ সহ অন্যান্যরা মিলে প্রিসাইডিং অফিসারকে কলারে ধরে টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের সামনে এমন ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয় ঘটনাস্থলে। এমন দৃশ্য দেখে ভোট দিতে আসা অনেক ভোটাররাই সেখান থেকে পালিয়ে যান বলে খবর পাওয়া গিয়েছে। এদিকে এই ঘটনায় 22 নং পোলিং বুথে নির্ধারিত সময়ে নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করা সম্ভব হয়নি, কয়েক ঘন্টা বিলম্ব হয়। এদিকে বিষয়টির খবর জানতে পেরে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে জিজ্ঞাসা করলে তিনিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। তিনি বলেন, এমন কোনো ঘটনার খবর নেই স্থানীয় থানার ওসি সহ উনার কাছে। নমস্কার, আমি ভিতরে গেছিলাম বুথ সেন্টারে ভোট দেওয়ার জন্য। কত নম্বর বুথে? 22 নং বুথে। কোন বিধানসভা? 55 বাগবাসা। আচ্ছা, আমি এখন পর্যন্ত ভোটদান করিনি, কিন্তু তারা বলছে আমি ভোট দিয়ে দিয়েছি। কে বলেছে কথা আপনাকে? ওই ভিতরের স্যার তারা। কখন গিয়েছিলেন? বেশি না, 1 ঘন্টায় আগে গিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি ভিতরেই আছেন? হ্যাঁ, ভিতরেই আছি এখন পর্যন্ত আমি। আপনার নাম? আমার পিঙ্কি দাস, স্বামী শ্রী লেট অফ সুভাষচন্দ্র দাস।
যদিও চাকরি বাঁচানোর ভয়ে প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তী কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা তা জানা যায়নি। এদিকে ঘটনাটি জানাজানি হতে জোর চর্চা শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে। অনেকে বলছেন সবেমাত্র কদিন হলো কাজল দাস উত্তর জেলার বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন। তাছাড়া তিনি একজন জনপ্রতিনিধিও বটে। এর মধ্যে আড়ালে নিজের ক্ষমতা জাহির করতে শুরু করে দিয়েছেন তিনি। স্যান্দন টিভি। রাজধানীর ইন্দ্রনগরে হরিজন কলোনির গৃহবধূ কিরণ বাসফোর হত্যা মামলায় সুষ্ঠু পুলিশি তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তার ভাই। মৃতের ভাই বিমল বাসফোর শনিবার পূর্ব মহিলা থানায় এসে সাংবাদিকদের সামনে অভিযোগ করেছেন, মাসের পর মাস অনাহারে রেখে তার বোনকে হত্যা করেছে তার স্বামী পিন্টু বাসফোর, বিনা বাসফোর, সেন্টু বাসফোর এবং মিষ্ঠু বাসফোর। পুলিশ এই মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এর পেছনে মূল কারণ হল পুলিশের দুর্বল তদন্ত। পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করলে বাকি অভিযুক্তদের জালে তুলতে পারবে। बहन का शादी हुआ था 2006 में यहाँ का इंदिरानगर हरिजन कॉलोनी में पिंटू बासफोर के साथ 2006 में शादी हुआ था। 2006 से मेरी बहन को टॉर्चर कर करके ये रिसेंटली हम लोगों को 16 तारीख लास्ट इस महीने के 16 तारीख को हमें पता चला कि उसका डेथ हो चुका है। डेथ हो चुका है ये बात भी उन्होंने हमें बताया नहीं। दूसरे लोगों से हमें पता चला कि आपका बहन का डेथ हो चुका है, आप लोग एक बार खबर लीजिए। जब हम लोगों ने खबर लिया तो भी ये लोग सच्चाई नहीं बता रहे। वो बोल रहे हैं कि आपका बहन बीमार है, थोड़ा सीरियस कंडीशन में है। तो हम लोगों ने जब पूछा उसके बाद फ़ोन काट दिया। ये चीज़ क्या हुआ कि लास्ट 10 साल से इन लोगों ने हमसे हमारी बहन का पूरा मतलब रिश्ता तोड़वा दिया। अगर वो हमसे फ़ोन में बात करती थी तो भी ये लोग उसके साथ मारपीट करते थे, डोमेस्टिक वायलेंस करते थे। इसमें ये चारों लोगों के खिलाफ हम খোয়াই নদীর জলে স্নান করতে গিয়ে পা পিছলে নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট স্থিত নৌকা ঘাটে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তির নাম দীপক দাস, বয়স ৪৫ বছর। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট এলাকার বাসিন্দা দীপক দাস নামের ব্যক্তি খোয়াই নদীতে দুপুর নাগাদ স্নান করতে যায়। অসাবধানতার কারণে জলে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া দমকল কর্মীরা। খবর লেখা পর্যন্ত দমকল দপ্তরের কর্মী এবং এলাকার যুবকরা জলে ডুবে যাওয়া দীপক দাসকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায়, দীপক দাস চাকমাঘাট এলাকার স্থানীয় বাসিন্দা হলেও কাজের সূত্রে আগরতলায় থাকেন। শুক্রবার ভোট দেওয়ার জন্যই বাড়ি এসেছিলেন। এর মধ্যে শনিবার এই ঘটনা। দীপক দাস নামে একজন ব্যক্তি, উনি স্নান করতে নেমে আর উঠেনি এই বলে অভিযোগ আর কি। মানুষ কোন সময় ঘটনা? ঘটনা ধরুন না আর ঘন্টাখানেক আগে হবে। এটা কোন জায়গা? এটা আমাদের চাকমাঘাট। মানে মূল ঘটনাটা মানে মূল ঘটনাটা হয়েছে আমাদের চাকমাঘাটই, মানে নদীর জল তো এখন বাদ দেওয়ানো, মানে তাই স্নান করতে নেমেছিল ওখানে। যদি ওইখানে থাকেন না, উনি স্থায়ী বাসিন্দা চাকমাঘাট, আগরতলা এখন থাকে। ওনার নাম দীপক দাস। বয়স আনুমানিক 45 হবে। এখন কি ফায়ার সার্ভিস তারা আসছে? হ্যাঁ, ফায়ার সার্ভিস তারা আসছে এবং এই এসে ওই জলে একটু খোঁজাখুঁজি করতেছে, জলে তল্লাশি চলছে। কোন সময় হয়েছে ঘটনাটা আনুমানিক ঘন্টাখানেক আগে হবে। রাজ্যে ভ্রূণ হত্যার অভিযোগ উঠছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগের আঙ্গুল উঠছে ডক্টর রবি শঙ্কর দত্তের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিবাহিত মহিলাদের 10 থেকে 20,000 টাকা দিয়ে ভ্রূণ হত্যা করেন। 40 থেকে 50,000 টাকার বিনিময়ে অবিবাহিত মেয়েদের ভ্রূণ হত্যা করে থাকেন। শুধু নিহারনগর এলাকায় নয়, বিভিন্ন স্থান থেকে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনৈতিক কাজ করার জন্য লোক ছুটে আসেন তার কাছে। তবে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি ভ্রূণ হত্যার বিষয়ে সরাসরি অস্বীকার করেন। এখন দেখার, এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ডক্টর রবি শঙ্করের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে।
তার বিরুদ্ধে প্রতিনিয়ত উঠছে নিহাননগর স্বাস্থ্যকেন্দ্রের ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ। প্রেমিকার দ্বারা প্রতারণার শিকার হয়ে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম চয়ন আচার্য, বয়স 27 বছর, বাড়ি চারিপাড়া পুলিশপাড়া এলাকায়। জানা যায় চয়ন ভট্টাচার্যর সাথে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল উদয়পুরের এক যুবতীর। ওই যুবতী হাঁপানিয়া হাসপাতালে কর্মরত। সম্প্রতি ওই যুবতী চয়ন আচার্যের সাথে প্রতারণা করে তারপর মঙ্গলবার নিজ বাড়িতে বিষ পান করে চয়ন। বিষ পান করার পর সে তাঁর মাকে জানায় সে বিষ পান করেছে, কিন্তু কেন সে বিষ পান করেছে তা তখনও পরিবারের লোকজন জানতে পারে না। পরে চয়নের পিতা চয়নকে জিবি হাসপাতালে নিয়ে যায়। চয়নের বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শনিবার সকালে চয়নের মৃত্যু হয় জিবি হাসপাতালে। মৃত্যুর পূর্বে সে একটি কাগজে গোটা ঘটনার বিষয়ে লিখে যায়। তখনই উনারা জানতে পারে চয়নের সাথে উদয়পুরের এক যুবতীর দীর্ঘদিন সম্পর্ক ছিল। সে যুবতী প্রতারণা করেছে চয়নের সাথে, তাই চয়ন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি জানতে পারি না, আমার ছেলে তো মনে করেন আমার পরে কইছে যে উদয়পুরে আজকে কইছে বিষ খাইছে, যে আজকে কইছে মরণের 10 মিনিট আগে যে বাবা আমার একটা কাগজ কলম আনিয়া দাও। আমি বললাম কি লিখে? ও আমার কাগজ কলম আনিয়া দাও, আমি কি খামো, আমি এটা লিখে দিয়ে যাবো তোমার। ওই যে এসে ওই মেয়ের নাম টাম সব কিছু, আমার মরণ মৃত্যুর কারণ, আমার ছেলের মৃত্যুর কারণ, ওই মেয়ের সব কিছু অ্যাড্রেস ফ্যাড্রেস নামটা ঠিকানা লিখে আজকে আমি জানতে পারি ওই মেয়ের লোক তার অনেক দিন আগের সম্পর্ক। কতদিন আগের সম্পর্ক? অনেক দিন আগের। আমার কোন সময় কইতে এর আগে কি বিষয়টা আপনারা জানতেন না? না, এই কথা কইতে ওই মেয়ের সঙ্গে এইটাই জানতাম এতটুকু। আমি কইছি যার লোকের কথা কো, যা কিছু করবি সব কিছু সচরাচর আমার লোকে শেয়ার করবি, আমরা যে কোনো সময় করবি, আমরা যাই এসে মেয়েটে দেখা তো কথাবার্তা কয়ে তোরা বিয়ে করাবো, তুলে গিয়ে আমি বাড়ি ঘর বানাইলাম। ব্যাপার নিয়ে আমার লোক কোনো সময় শেয়ার করতো না, প্রায় সময় ঝগড়াঝাটি তো হইতোই তারা ভিতরে, কিন্তু আমার লোক কোনো সময় শেয়ার করতো না। তো আজকে মৃত্যুর 10 মিনিট আগে যে সমস্ত কিছু শেয়ার করে আমার ছেলে আমার লোক। চিঠিটার মধ্যে মানে কি লেখছে? চিঠিটার হচ্ছে কি লেখছে আমিও পড়ে দেখছি না, চিঠিটা এমনি সচরাচর আমার দ্বারা এখনো আছে চিঠিটা। মানে মৃত্যুর জন্য কি ওই মেয়েটারে দায়ী করছে? হ্যাঁ, ওই মেয়েটারে দায়ী করছে। তো তাদের মধ্যে কিভাবে পরিচয় আপনি কিছু জানতেন? এগুলো আমি জানতে পারি না। ছেলের সঙ্গে মানে এই বিষয় নিয়ে আলোচনা কোনো সময় আলোচনা করি না, খালি আলোচনা এতটুকু হইতো আমার, আমি তোর লেগে সব কিছু করুম, তোর মন পছন্দ যদি কোনো মেয়ের বিয়ে করবি বা কারোর সঙ্গে যদি তোর সম্পর্ক। শুক্রবার অনুষ্ঠিত হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন। উত্তর জেলার উপতাখালী পঞ্চায়েতে ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফ 124 নং বাহিনীর জওয়ানরা। সিআরপিএফ জওয়ানদের মধ্যে ছিল মন্টু বোরা। ভোট চলাকালীন সময় সে লক্ষ্য করে ভোটের লাইনের সামনের দিকে এক মহিলা এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন সিআরপিএফ জওয়ান মন্টু বোরা এগিয়ে গিয়ে মহিলাকে বলে উনার কোলে থাকা শিশুকে তার কোলে তুলে দেওয়ার জন্য এবং নিশ্চিন্তে ভোট দিয়ে আসার জন্য। ওই মহিলার সাথে সাথে নিজের কোলে থাকা শিশুটিকে মন্টু বোরার কোলে তুলে দেয়। মহিলা ভোট দিয়ে আসা পর্যন্ত মন্টু বোরা নিজের কোলে রাখে ওই শিশুটিকে। এ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। সিআরপিএফ 124 নং বাহিনীর পক্ষ থেকে এই কাজের জন্য মন্টু বোরাকে 2500 টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শনিবার উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে সিআরপিএফ জওয়ান মন্টু বোরাকে সম্মাননা প্রদান করা হয়। উত্তর জেলা পুলিশ সুপার সিআরপিএফ জওয়ান মন্টু বোরার হাতে ফুলের বুকে তুলে দেন। পাশাপাশি উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী গোটা বিষয়টি সকলের সামনে তুলে ধরেন। फ्री फेयर इलेक्शन हो और स्मूथली इलेक्शन हो, उसकी सबसे इम्पोर्टेंट ड्यूटी जो है वो सीएपीएफ निभाती है। सीएपीएफ हमेशा लोकतंत्र बहाल रहे उसका प्रयास करती है, चाहे वो अपनी ड्यूटी करके या सहयोग करके। तो इस सहयोग में बड़े बूढ़े बच्चे इन सबको सहयोग के करके पोलिंग को बढ़ाना, ये हमारा उद्देश्य है। और उसी क्रम में हमारे हवलदार मिंटो बोरो ने जो एक अलग एग्जाम्पल पेश किया कि एक लेडी पोलिंग बूथ नंबर 57 पे अपने छोटे बच्चे के साथ आई और उसको डिटैच करने के लिए उसको कोई जगह नहीं मिली, तो उसने अब मिंटो बोरो को रिक्वेस्ट किया
कि ये थोड़ी देर आप इसको संभालिए और मैं जब तक वोटिंग कर सकती हूँ। उसी दौरान जवान ने ये इम्पोर्टेंट समझा वोटिंग कम से कम लेडी कर सके, इस वजह से उसके बच्चे को विथ वेपन ड्यूटी पे होते हुए उस बच्चे को संभाला। तब तक वो फ्री फेयर बिना किसी डर के, बिना किसी भय के वो वोटिंग कर सके। उसमें एक सहयोग दिया, एक वोट को बढ़ाया और एक नया एग्जाम्पल दिया कि बड़े बूढ़ों की ही मदद नहीं करते हम ऐसों को भी मदद करते हैं जो शायद कभी कोई सोचता नहीं है, जो कभी अब प्रैक्टिकली प्रॉब्लम आ सकती है। फैमिली, न्यूक्लियर फैमिली में हम रहते हैं और उसमें छोटे बच्चे को घर में छोड़ना भी पॉसिबल नहीं होता है। ऐसे में लेडी का पोलिंग बूथ पे बच्चे শ্যালক পিটিয়ে মারল ভগ্নিপতিকে। ঘটনা শুক্রবার রাতে উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন কাইপেং ভোলাই এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কাইপেং ভোলাই এলাকার বাসিন্দা অনিল কুমার জমাতিয়া শুক্রবার রাত 8:30 নাগাদ নিজ বাড়িতে ছিলেন। সে সময় তার শ্যালক পদ্মকুমার জমাতিয়া 6-7 জনকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাথারি মারধর শুরু করে ভগ্নিপতিকে। শ্যালক সহ তার সাঙ্গপাঙ্গদের মারধরে গুরুতর আহত হন ভগ্নিপতি অনিল কুমার জমাতিয়া। অভিযোগ, শ্যালক সহ তার সাঙ্গপাঙ্গদের মারধরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পার্শ্ববর্তী লোকজন সহ অনিল কুমারের ভাই এবং অন্যান্য পরিজনরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সকলে। পরবর্তীতে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় গোমতী জেলা হাসপাতালে। অভিযোগ, পরিবারের লোকজন তাকে জেলা হাসপাতালে না নিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে রাত 4টা নাগাদ নিজ বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন 50 বছর বয়সী অনিল কুমার জমাতিয়া। এদিকে ঘটনার পর মৃতার শ্যালক পদ্মকুমার জমাতিয়া কিল্লা থানায় আত্মসমর্পণ করেন। বর্তমানে থানার হেফাজতে রয়েছে ঘাতক শ্যালক। শনিবার কিল্লা থানার পুলিশ কাইপেং ভোলায় নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। সাথে সাথে ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। শ্যালকের হাতে ভগ্নিপতি হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কিল্লা এলাকায়। আজকে সকাল 9টা নাগাদ খবর পাই কিল্লা থানার অন্তর্গত কাইপেং ভোলায় এখানে একটা পারিবারিক সমস্যা হয় এবং সেই সমস্যা ব্যতীত এখানে একটা মৃতদেহ পড়ে থাকে। সেই মৃতদেহটাকে পরবর্তী সময় আমরা তেপানিয়া হাসপাতালে আনি এবং এখন ময়না তদন্ত চলছে। তদন্ত করার পর সঠিক কি হয় কি না হয় সেটা আমরা বলতে পারবো। ধন্যবাদ। স্বামীর মারে আহত হয় জিবি হাসপাতালে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক গৃহবধূ। আহত গৃহবধূর নাম হেমন্তী দাস, বাড়ি কমলপুরের কুচাইনাল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, 14 বছর পূর্বে কমলপুরের কুচাইনাল এলাকার বাসিন্দা কৃষ্ণ মালাকারের সাথে বিয়ে হয় হেমন্তী দাসের। বিয়ের পর থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রীর উপর নির্যাতন চালাতো স্বামী কৃষ্ণ মালাকার। হেমন্তী দাসের বোনের জামাই সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান, স্বামী ও শাশুড়ি মিলে হেমন্তী দাসের উপর নির্যাতন করত। এর মধ্যে স্বামী কৃষ্ণ মালাকার ঘরের দরজা বন্ধ করে বেধড়কভাবে মারধর করে স্ত্রী হেমন্তী দাসকে। এতে গুরুতর আহত হয় সে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তিনি আরও জানান, কমলপুর হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন হেমন্তী দাসের গলার উপরের অংশে দায়ের কোপ রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হেমন্তী দাস। কমলপুর থানার পুলিশ অভিযুক্ত স্বামী কৃষ্ণ মালাকারকে গ্রেপ্তার করেছে। বাইক দেওয়ার পরে ছেলেটা কিতা করছে, মোবাইলটা কাছে আসলো, ফট করে মোবাইলটা হাতে লিয়া যখন বাইক করে তো ছোটো বাচ্চা কিতা করবো, তখন বাইক করার পরে ঘরের দিকটা দরজা লাগাই দিয়েছে, লাগাই লাইট বন্ধ করে শুধু শুধু বলে ফিরে আরম্ভ। তখন ছেলে যা কইছে তাই আমরা তো গেছি না। এরকম কি কারণে করতো? এরকম যে কি কারণে করছে এটা তো সঠিক কইতে পারি না। এত বাচ্চা অন্য সব খেয়াল নাকি নেশার পরে, নেশা করলেই হ্যাঁ এটা করে। এরকম কিরকম এরকম মারধর করছে বলতে এরকম ঘটনা করছে, মারধর করছে। কি দিয়ে মারছে? অনেক কি দিয়ে মারছে আমরা সঠিক কইতে পারি না, বা হেয়া যা কইলো হাতে মারছে। আর এই জায়গাটার মধ্যে কাটার দাগ আছে, সিলি আছে দেখতে পারে। বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস উদযাপন উপলক্ষে শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষে জলদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় এদিন।
2000 সালের 29 এপ্রিল প্রথম বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস শুরু করা হয়েছিল। প্রাণী চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী এই থিমকে সামনে রেখে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। প্রাণী সম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত অধিকর্তা ডক্টর অসীম কুমার ব্যানার্জি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল, ডক্টর প্রীতম সরকার সহ আরও অনেকেই। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।